সময়ের দাম কত? এক লোক প্রতিদিন ঘুম থেকে উঠেই বলে, আজ একটু বিশ্রাম নেই, কাল থেকে ঠিকমতো কাজ শুরু করব। এই কাল আর আসেই না। বছর গেল, বছর ঘুরল, লোকটার জীবনে কিছুই বদলালো না। এই লোকটা আপনি হতে পারেন, আমি হতে পারি। আমরা সবাই সময়কে গুরুত্ব না দিয়ে অজান্তে পিছিয়ে পড়ি। একটা জিনিস মনে রাখবেন, সময় কখনো আপনাকে সুযোগ দিয়ে ডাকবে না। আপনাকে নিজের সময়ের ভিতরেই তৈরি হতে হবে। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের জীবনে আর কিছু কমন না থাকলেও একটা জিনিস ঠিক এক, তারা সময় নষ্ট করে না। ঘড়ির কাঁটায় লুকিয়ে আছে ভবিষ্যৎ। একটি ঘড়ি দেখুন, প্রতি সেকেন্ডে টিক টিক টিক, এটাই জীবনের সাউন্ড। প্রতি মুহূর্তেই কিছু হারিয়ে যাচ্ছে, আর আপনি কি করছেন? আপনি হয়তো স্ক্রলে স্ক্রলে সময় কাটাচ্ছেন, হয়তো ভাবছেন কাল থেকে জিমে যাব, একটু পরে পড়া শুরু করব। এই একটু পরে একদিন আর কখনো নাতে পরিণত হয়ে যায়। আপনি আজ যা করলেন না, সেটা আগামীকাল আপনাকে কাঁদাবে। সময় চুরি, আপনি নিজেই চোর। চিন্তা করে দেখুন, আপনি প্রতিদিন কতটা সময় নষ্ট করেন। ফেসবুক স্ক্রল 2 ঘন্টা, ইউটিউবে বিনা উদ্দেশ্যে দেখা 1.5 ঘন্টা, অপ্রয়োজনীয় কথা 1 ঘন্টা, অলসভাবে বসে থাকা 1 ঘন্টা, মোট 5.5 ঘন্টা প্রতিদিন। এই 5.5 ঘন্টা দিয়ে আপনি প্রতিদিন একটা নতুন স্কিল শিখতে পারতেন, নিজের বিজনেস শুরু করতে পারতেন, কিংবা পরিবারকে সময় দিতে পারতেন। আপনি যদি 5 ঘন্টা নষ্ট না করেন, তবে আপনার প্রতিদিন 5 ঘন্টা সুযোগ আপনি নিজেই মেরে ফেলেছেন। সময়ের রক্তচক্ষু, সময় কাউকে ছাড়ে না। সময় বড় নিষ্ঠুর। আপনি যদি তাকে গুরুত্ব না দেন, সে আপনাকে ধ্বংস করে দিবে। সময়কে অবহেলা করলে একদিন সময় আপনাকে তুচ্ছ করে দিবে। একটা সময় ছিল যখন নোকিয়া রাজত্ব করত। এখন স্মার্টফোন যুগে তারা পিছিয়ে গেছে, কারণ তারা সময়ের সঙ্গে বদলাতে পারেনি। তেমনি আমরাও যদি সময়কে বুঝে না চলি, তবে জীবন আমাদের ছাড়িয়ে যাবে। আপনি যখন ফোনে কথা বলছেন, তখন কেউ একজন সেই সময়টা জ্ঞান অর্জন করছে। আপনি যখন অলস সময় কাটাচ্ছেন, তখন কেউ একজন সেই সময়টা নিজের স্বপ্ন করছে। সময় যাকে সাপোর্ট করে, সাফল্য তার দিকেই এগিয়ে যায়। সময় বাঁচানো মানে জীবন বাঁচানো। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় বাঁচাতে পারেন, তাহলে বছরে আপনি পাবেন 365 ঘন্টা, মানে 15 দিন। ভাবুন, আপনি নিজেকে বছরে 15 দিন অতিরিক্ত সময় উপহার দিতে পারেন, শুধু অলসতা বাদ দিলেই। এই সময় আপনি চাইলেই নিজের জীবনের রুটিন পাল্টে দিতে পারেন, চাইলেই শরীর ঠিক রাখতে পারেন, চাইলে নতুন বই পড়তে পারেন, চাইলে ব্যবসা শুরু করতে পারেন। সময় হলো সেরা বিনিয়োগ। সময়কে আয়ত্তে আনতে যা যা করবেন: ডেলি প্ল্যানিং, প্রতিদিন সকালেই ঠিক করুন আপনি কি করবেন, কতক্ষণে করবেন। টাইম ব্লগিং, প্রতিদিন কাজের সময় নির্ধারণ করুন, ফোন থেকে দূরে থাকুন। সবচেয়ে বেশি সময় খায় আপনার মোবাইল। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। আপনি না চাইলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এক্সিকিউশন, শুধু প্ল্যান নয়, অ্যাকশন নেন। সাফল্যের রাস্তা, সময় আপনার টিকিট। সবচেয়ে সফল ব্যক্তিরাও 24 ঘন্টা পান, আপনিও তাই। তারা সাফল্য পায় কারণ তারা সে সময়কে ব্যবহার করে। আপনিও পারেন, তবে তার জন্য সময়কে ভালোবাসতে হবে। আপনি আজ যে সময়টুকুকে বাঁচাতে পারলেন, সেটাই একদিন আপনার জীবনের সফলতম মুহূর্ত হয়ে দাঁড়াবে। বন্ধু, আপনি যদি আজও অলসতা করেন, যদি আজও সময় নষ্ট করেন, তাহলে একদিন আপনি নিজেই বলবেন, কোথায় হারালো সেই সময়, কেমন করে হারালাম আমি নিজেকে। এই কথা যেন না বলতে হয়, সেজন্যই আজ বদলে যান। এখনই সময় নিজের জন্য কিছু করার। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি, তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না, আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে,
যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা, কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের নৃতনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়।
চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে। আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে। সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয়। দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে, একটি সমাজের জন্য, অন্যটি গোপনে নিজের স্বার্থে। একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা, আর একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা। একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি, আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয় তার চরিত্র, চিন্তা এবং উদ্দেশ্য। এরা যে মুখে কথা বলে মনে তা নয়, যে কথা দেয় তা রক্ষা করে না। তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ, আর বিয়ে মানে নিরাপদ আশ্রয়, ভালোবাসা নয়। কেন বিপদ এই দুই নামের মেয়ে? নাম্বার 1, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে, সে জীবন নিয়েও খেলতে পারে। আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে, কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যেখানে নামই ভুয়া, সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে? নাম্বার 2, সে কখনই পুরোটা দেয় না। দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে। আপনি হয়তো ভাববেন সে একরকম, কিন্তু বাস্তবে সে আরেক রকম। সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না। আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে। নাম্বার 3, পরিবারে অশান্তি আনতে পারে। এই ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না, কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয়। বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেই, সে বদলে গেছে একেবারে। শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান, কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না। আসল ভালোবাসা কখনোই মুখোশ পরে না। একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়ে সংকট থাকে, সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে? যে মেয়ে নিজের অতীত আড়াল করে রাখে, নিজের ভুল লুকায়, সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে? ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে। একটি নাম, একটি পরিচয়, একটি মন, এটি প্রকৃত প্রেমিকার পরিচয়। আপনি কি করবেন? নাম্বার 1, চেক করুন তার পরিচয়। বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম, পরিচয়, অতীত। সে যদি নিজের অতীত গোপন করে, বুঝবেন কিছু একটা লুকোচ্ছে। নাম্বার 2, তার আচরণ পর্যবেক্ষণ করুন। একটি মেয়ের কথাবার্তা, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার, তার বন্ধুদের সাথে সম্পর্ক, সব কিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন। নাম্বার 3, সততার উপর জোর দিন। একজন মেয়ে সৌন্দর্য নয়, চরিত্র বিচার করুন। সৎ মেয়ে, একনিষ্ঠ মেয়ে, যার একটি পরিচয়, সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী। শেষ কথা, জীবনে মানুষ একবার বিয়ে করে, এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয়, তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায়। সুন্দর মুখোশের পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য। একটি নাম, একটি পরিচয়, একটি হৃদয়, এটি প্রকৃত নারীদের প্রতীক। দুই নামের, দুই রূপের, দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয়, একজন ধোঁকা গ্রহণ করেছেন। তাই মনে রাখবেন, ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না, কারণ ভালোবাসা একটাই হয়, নামও একটাই হওয়া উচিত। চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয়, সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে। আপনার জীবন একজন সৎ, নির্ভরযোগ্য, একনিষ্ঠ জীবনসঙ্গী ডিজার্ভ করে, সেটা আপনি নিজেও। আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক। নিজের জন্য, ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ।
সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভিতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন, নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে? দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা, কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না, কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর
সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন, কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন।